নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্রেন স্ট্রোক। এই ব্রেন স্ট্রোক কি, কেন হয়, কিভাবে প্রতিরোধ করতে পারি, স্ট্রোকের পর স্বাভাবিক জীবনে কিভাবে ফিরব, এরকম একাধিক প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ইন্টারভেনশনাল স্ট্রোক নিউরোলজিস্ট ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। আমি একজন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশন স্ট্রোক নিউরোলজিস্ট। একদম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব মানে মানুষের একটা ভয়ের জায়গা থাকে, একটা আতঙ্কের জায়গা তৈরি হয়, উদ্বেগ বেড়ে যায় ব্রেন স্ট্রোক নিয়ে। এই ব্রেন স্ট্রোক আমরা শুরুতে আলোচনায় বিভিন্ন প্রশ্ন তো আসবেই, তবে একদম শুরুতে আমরা জানতে চাইবো যে ব্রেন স্ট্রোক আসলে কি? তো ব্রেন স্ট্রোক হচ্ছে একটা ব্রেনের অ্যাটাক, যাতে ব্রেনের কোনো না কোনো ধমনী নয় আটকে যায় এবং ব্রেনের একটি অংশ রক্ত সরবরাহ না হওয়ার ফলে সেই জায়গাটি নষ্ট হতে শুরু করে। এর আরেকটা ধরন আছে যেটাতে ব্রেনের কোনো না কোনো ধমনী ফেটে যায় এবং ব্রেনে রক্তপাত হয়। তাহলে মূলত স্ট্রোক বা ব্রেন অ্যাটাক দু রকমের। একটা হচ্ছে ধমনী বা ব্রেনের কোনো রক্তের নালী বন্ধ হয়ে গিয়ে, তাকে বলে ইসকেমিক স্ট্রোক। আরেক ধরনের স্ট্রোক যেটাকে বলে হিমোরেজিক স্ট্রোক, যেখানে ধমনী ফেটে ব্রেনের মধ্যে রক্তপাত হয়। একদম। এই যে ব্রেন স্ট্রোক, এই ব্রেন স্ট্রোক কত ধরনের হয়, কি কি প্রকার আছে এর? হ্যাঁ, মূলত ব্রেন স্ট্রোক খুব সহজভাবে বলতে গেলে দুই রকমের হয়। একটা হচ্ছে ক্লট স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, যেখানে কোনো না কোনো ধমনী বা রক্তের নালী আটকে যায় রক্তপিণ্ড দ্বারা এবং সেটা ব্রেনের রক্ত সরবরাহকে বন্ধ করে দেয় এবং ব্রেন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। আরেক ধরনের ব্রেন অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয় যেটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক, যাতে ব্রেনের ধমনীতে ফাটল বা ব্রেনের ধমনী ফেটে গিয়ে ব্রেনের মধ্যে রক্তপাত হয় এবং তার জন্য যে অ্যাটাক হয় তাকে বলে হিমোরেজিক স্ট্রোক। এর কতগুলো রকম ফের হয়, যেমন ধরুন এর কোন জায়গায় হচ্ছে তার উপর নির্ভর করে কত ধরনের হিমোরেজিক স্ট্রোকের আমরা টাইপস ভাবি। খুব কমন যেমন প্রেশার রিলেটেড স্ট্রোক যেগুলো হয়, মাথার খুলির মধ্যে যে প্যারেনকাইমা, ব্রেনের যে সাবস্টেন্স প্যারেনকাইমা, তার মধ্যে স্ট্রোক হয়, তাকে বলে ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ। এছাড়া সাব অ্যারাকনয়েড হিমোরেজ বলে আরেকটা গ্রুপ আছে, যেটা মেনলি রক্তের নালীতে ফাটল বা রক্তের নালীতে বাবল তৈরি হওয়ার জন্য, যাকে অ্যানিউরিজম বলে, তার ফাটলের জন্য বা অনেক সময় ট্রমা অ্যাক্সিডেন্টের ফলে রক্তের নালীতে চির ধরার জন্য এইরকম স্পেসের মধ্যে, সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে ব্লিড হয়, তাকে বলে সাব অ্যারাকনয়েড হিমোরেজ। এছাড়া কতগুলো অন্যান্য ভেরিয়েন্ট হয়, তাকে ঠিক স্ট্রোকের মধ্যে রাখে না, কিন্তু মূলত স্ট্রোক তাহলে দু প্রকার, একটা ক্লট স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, আর আরেকটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক, যেটাতে ব্লিড হয় মাথার মধ্যে। তো এখানেই আলোচনায় আসে যে এই স্ট্রোকের, ব্রেন স্ট্রোকের প্রাথমিক কারণগুলো কি কি? তো ব্রেন স্ট্রোকের যদি আমরা ভাবি যে ইসকেমিক স্ট্রোকটা আগে বলি, তার প্রাথমিক কারণ মানে রক্তের নালীতে কেন রক্তের নালী বন্ধ হয়ে যাচ্ছে, তার প্রধান কারণগুলো মোটামুটি হার্ট অ্যাটাকের যে কারণগুলো, মানে যেখানে হার্টেরও কোনো না কোনো ধমনী আক্রান্ত হয়ে বন্ধ হয়, তার সাথে সমান। তো সেইগুলো আমরা যখন ভাবি তখন এইভাবে ভাবি যে কিছু জিনিস আমরা অ্যাকোয়ার করি, কিছু জিনিস নিয়ে আমরা জন্মাই। তো যেগুলো জন্মাই সেগুলোকে জেনেটিক বা ফ্যামিলিয়াল বলা যায়। মানে স্ট্রোক কিন্তু জিনগত কারণেও হতে পারে, স্ট্রোক কিছু ফ্যামিলিয়াল কারণেও হতে পারে, যেটা পরিবারের মধ্যে বেশি থাকে। আবার কিছু প্রচুর রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো অ্যাকোয়ার্ড, যেগুলো আমরা আটকাতে পারি। তার মধ্যে যেমন ধরুন ডায়াবেটিস। তো ডায়াবেটিস যাদের সুগার রয়েছে, তারা যদি কন্ট্রোল করে তাহলে স্ট্রোক আটকানো সম্ভব। অতএব ডায়াবেটিস একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ব্লাড প্রেশার রেগুলেশন এবং কন্ট্রোল, ব্লাড প্রেশার নিয়মিত মাপা এবং ব্লাড প্রেশার একটা নির্ধারিত সীমার মধ্যে রাখা, এটাও আপনার স্ট্রোককে প্রিভেন্ট করতে পারে। অতএব ব্লাড প্রেশার না মেনটেন করা আপনার স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট কারণ। স্মোকিং করা, অ্যালকোহল সেবন করা, এইরকম জাতীয় কারণও কিন্তু, এই অ্যাডিকশনসগুলো খুব বেশিভাবে স্ট্রোকের কারণের জন্য রেসপন্সিবল থাকতে পারে। মনে রাখবেন যে
কিছু অ্যাডিকশনস থাকে যাতে স্ট্রোক প্রিডমিনেন্ট হতে পারে, যেমন ক্যানাবিস। তো কিছু কিছু সেক্টরস আছে, কিছু কিছু রিজিয়নস আছে ভারতবর্ষেতে যেখানে ক্যানাবিস অ্যাডিকশন খুব বেশি হয়, সেখানে কিন্তু রক্তের ধমনীতে সংকুচন হয়ে ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। আবার কিছু কিছু ওষুধের মাধ্যমেও কিন্তু, মানে যাদের কিছু কিছু ওষুধের নেশা থাকে, তাদেরও রক্তের চাপের বাড়ার বা কমার কারণে হঠাৎ করে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। স্ট্রোক শুধু যে এই অ্যাকোয়ার্ড কারণগুলোতেই হয় তা নয়, মনে রাখবেন কোনো কিছুই এখন ইমিউন নয়। স্মোকিং যেমন খারাপ, তেমনি পলিউশনও একটা, এয়ার পলিউশনও এখন দেখা গেছে স্ট্রোকের একটা ইম্পর্ট্যান্ট একটা রিস্ক ফ্যাক্টর। স্লিপ ডিপ্রাইভেশন, নাইট ডিউটি করাও এখন দেখা গেছে স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর। এবং টাইপ এ পার্সোনালিটি, প্রচণ্ড স্ট্রেসফুল অ্যাংজাইটিপূর্ণ জীবন, টার্গেট ওরিয়েন্টেড লাইফ, এগুলো আমাদের কার্ডিওভাস্কুলার রিস্কের সাথে সাথেই স্ট্রোকের রিস্কটাকেও বাড়িয়ে দেয়। তাহলে মোটামুটি এই এতগুলো কারণের জন্য আমরা মোটামুটি স্ট্রোক পেতে পারি। কিছু তাহলে আমরা নিয়ে জন্মাই, সেগুলো আমাদের হাতে নেই, কিন্তু কিছু আমরা অ্যাকোয়ার করি যেগুলো আমরা কম করলে স্ট্রোক প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এই জিনগত কারণে ডাক্তারবাবু যেটা বলছেন আপনি, জিনগত কারণে যে স্ট্রোকের প্রবণতা বাড়ে, তাহলে সেটা থেকে বাঁচার জন্য কি কোনো বিশেষ সাবধানতা অবলম্বন করা, বা সেগুলোর কি ধরনের, তাহলে মানে কোনো রোগী যার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে জিনগত কারণেই, বংশগত কারণেই, তাহলে সে কিভাবে নিজেকে সাবধানতা অবলম্বন করে নিজেকে সুস্থ রাখবে? হ্যাঁ, মানে দেখুন, যেটা বললাম যে জিন, মানে জিন তো আমরা যে মুহূর্তে জন্মাই সেই মুহূর্তে কিছু জিনিস আমাদের মানে যেমন কপালে লিখন হয়ে যায়, তেমনি জিন নিয়ে আমরা জন্মাই। তো জিনগত স্ট্রোক বলতে আমি বলছি জিন আর ফ্যামিলিয়াল দুটো কথা আলাদা। তো জেনেটিক রিস্ক যেটা, দেখা গেছে যে কিছু জিন থাকে, যেমন ধরুন অ্যাপো ই বলে একটা জিন আছে, তার কিছু অ্যালিল, তাতে কতগুলো বিশেষ ধরনের স্ট্রোকের প্রাধান্য পায়। কলকাতা এবং রুরাল বেঙ্গলেও এই নিয়ে স্টাডি হয়েছে। দেখা গেছে এই জিনের যে পরিসংখ্যান সেইটা সমানভাবে নয়, এবং এর সাথে ইসকেমিক মানে ক্লট স্ট্রোক এবং ব্লিড স্ট্রোক দুটো আলাদা আলাদাভাবে ভ্যারি করতে পারে। ফ্যামিলিয়াল বা বংশগত স্ট্রোক যেটা, সেটার ইম্পর্ট্যান্ট যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনার পরিবারে যদি একাধিক, মানে 2 বা তার বেশি প্রথম ডিগ্রি রিলেটিভের স্ট্রোকের প্রবণতা বেশি দেখা যায়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। কি করতে পারেন? আপনাকে নিয়মিত চেক আপে, স্ট্রোকের যাতে না হয় সেই চেক আপের জন্য স্ট্রোক ক্লিনিকগুলোতে, বা আপনি নিউরোলজিস্টের কাছে একবার চেক আপ করানো যে আপনার রিস্ক ফ্যাক্টরসগুলো কিরম রয়েছে এবং তাকে কিরমভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। যে অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করেছিলাম, যাদের ফ্যামিলি রিস্ক হাই থাকে, তারা সেইগুলো যেন অ্যাকোয়ার না করে, বা অ্যাকোয়ার করে থাকলেও, ধরুন স্মোকিং রয়েছে, আমার ফ্যামিলিতেও রিস্ক অফ স্ট্রোক খুব হাই, তাহলে অবভিয়াসলি আমার দুটো মিলিয়ে আমার রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যাবে। তাহলে আমি চেষ্টা করব যাতে আমি স্মোকিং না করি, আমি যাতে অ্যালকোহল সেবনটা অ্যাভয়েড করি, আমি যাতে ডায়াবেটিস যদি হয়ও কন্ট্রোল একদম ভালোভাবে করতে পারি, আমি যাতে একটা এক্সারসাইজ পূর্ণ হেলদি লাইফস্টাইল গুড ডায়েটের মধ্যে থাকতে পারি, গ্রিন লিফি ভেজিটেবলস খাই। তো এইসব করলে আমি জিন আর ফ্যামিলিটাকে তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা আর যাতে না কিউমুলেটিভ না যাতে বাড়ে সেইটা চেষ্টা করতে পারবো। বলে রাখি যে কিছু কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো রক্তের মধ্যে ক্লট ফর্মিং টেন্ডেন্সি বাড়ায়, সেগুলোও আপনার জেনেটিক্যালি লিঙ্কড থাকে। যেমন ধরুন ফ্যাক্টর 5 লেডেন মিউটেশন, এই মিউটেশনগুলো যাদের থাকে, বা প্রোথ্রম্বিন, বা ধরুন হোমোসিস্টিন বলে একটা মলিকিউল আছে, এরকম কতগুলো আমাদের কেমিক্যাল বা রাসায়নিক কিছু শরীরের মধ্যে দ্রব্য আছে যেগুলো বাড়া বা কমার জন্য আমরা জন্মগতভাবেই স্ট্রোক প্রবণ হয়ে থাকি। তাদের মধ্যে রক্তের ক্লট ফর্মিং টেন্ডেন্সিটা অনেক বেড়ে থাকে। এগুলো যে আপনি আগে থেকে করতে পারবেন তা নয়, তবে হ্যাঁ, ইয়াং স্ট্রোকের ওয়ার্কআপে আমরা এগুলো সবসময় করি। ইয়াং মানে যাদের 45 বছরের নিচে স্ট্রোক হয়, তাদের ওয়ার্কআপে আমরা সবসময় ফ্যামিলিয়াল বা জেনেটিক রিস্কটাকে ইভ্যালুয়েট করি, এবং যদি পাই তাহলে আমরা এক তো অ্যাকোয়ার্ড রিস্কগুলোকে কমানোর চেষ্টা করি, 2 নম্বর বা কন্ট্রোলে রাখার চেষ্টা করি, আর 2 নম্বর হচ্ছে কিছু 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 দ্রব্যের জন্য কতগুলো ওষুধ রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি। তো একটা জিনিস আগে খুব দেখা যেত, মানে বেশি বয়সীদের ক্ষেত্রে স্ট্রোকের প্রবণতাটা বেশি থাকতো, সেটা স্বাভাবিকভাবে দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়ং জেনারেশন যারা অল্প বয়সী, তাদের ক্ষেত্রেও এই প্রবণতা, স্ট্রোকের প্রবণতা অনেক বাড়ছে। কি কারণ, এবং সেখানে কি সতর্কতা বা সাবধানতার প্রয়োজন? হ্যাঁ, তো এটা ঠিক যে যত দিন যাচ্ছে স্ট্রোকের
শুধু স্ট্রোক বলবো না, সব কার্ডিওভাস্কুলার, আপনারা হার্ট অ্যাটাকেও এখন 25-30 বছরে হার্ট অ্যাটাকটা মানে অহরহই দেখা যাচ্ছে এবং আমরা খবরের কাগজেও পড়ি। তেমনি স্ট্রোকেও আমরা বলবো যে আমরা আগে ভাবতাম যে হ্যাঁ 60 বছর, 70 বছর, 50 বছর, এখন যত দিন যাচ্ছে আমরা ইয়াং স্ট্রোকের পরিসংখ্যান ইনফ্যাক্ট কলকাতা শহরেও প্রচুর পাই। 45 বছরের নিচে তাকে ইয়াং স্ট্রোক বলা হয় এবং তাদের বেড়ে যাওয়ার যে কারণ, তার মধ্যে একটি কারণ তো লাইফস্টাইলের একটা আমূল পরিবর্তন। আমাদের সিডেন্টারি লাইফস্টাইল বাড়ার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার ইলনেস বেড়েছে, আমাদের মেটাবলিক সিনড্রোম মানে আমাদের ডায়াবেটিস, ওবেসিটি, সেন্ট্রাল ওবেসিটি, মাঝখানের মধ্যে চর্বি জমে যাওয়া, এবং অবভিয়াসলি এর একটা প্রতিফলন হিসেবে স্ট্রোকের পরিমাণটাও ইয়াং বয়সে অনেক প্রকারই বেড়েছে। শুধু তাই নয়, আগেকার দিনে আমাদের যেরকম টার্গেট, যতটা অ্যাম্বিশন ছিল, যত দিন যাচ্ছে দেখবেন আমাদের ছেলেমেয়েদের, ইয়াং ছেলেমেয়েদের মধ্যে একটা টার্গেট ওরিয়েন্টেড লাইফস্টাইল, সারা মাসের শেষে এতটা টার্গেট ফুলফিল করতে হবে এরকম ধরনের জব স্টাইল, এইগুলোতে কি হয় মানসিক স্ট্রেসের মাত্রাটাও অনেক পরিমাণে বেশি। হয়তো আমরা অনেকটাই মাস্ক করে অ্যাডজাস্ট করে নিই, কিন্তু এই যে মানে স্ট্রেসটা, এটা শরীরের মধ্যে একটা প্রতিফলন ফেলে যায় এবং রক্তের নালীতেও বা ধমনীতেও এর প্রতিফলন ঘটে। অতএব এটাও কিন্তু ইনডাইরেক্টলি স্ট্রোকের একটা মেজর কারণ। যত দিন যাচ্ছে পলিউশনের মাত্রা কমছে তো নয়, বাড়ছে। ইনডাইরেক্টলি এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আমাদের স্ট্রোকের বাড়ানোর কারণ বেশি। আর না বললেই নয়, আমরা সবাই পোস্ট কোভিড এরাতে বাস করছি। কোভিড হচ্ছে এমন একটা ভাইরাস ছিল যাতে রক্তের ধমনীর মধ্যে ইনফ্লামেশনটা অনেক বাড়িয়ে দিত। তাতে ধমনী হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, বড় বড় ক্লট বা রক্তের পিণ্ড জমাট বাঁধার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। তো কোভিডের সময়েও আমরা প্রচুর স্ট্রোক পেতাম ইয়াং বয়সে। বড় বড় রক্তের নালী বন্ধ হয়ে গেছে এরকম স্ট্রোক পেয়েছি। শুধু যে ব্রেনে নয়, হার্টে, লাংসে এগুলো হঠাৎ মৃত্যুর কারণ খুব বেশি ছিল ইয়াং পেশেন্টসের মধ্যে। তেমনি পোস্ট কোভিড এরাতেও এই ইনফ্লামেশনটার কারণে ইয়াং পেশেন্টসদের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রোকের হার দেখতে পাই। তো এই সব মিলিয়ে আগে যা ছিল তো বটেই, যে ধরুন যাদের ইয়াং স্ট্রোক হচ্ছে, যেমন আগেও বললাম, তাদের কিছু জেনেটিক, কিছু ফ্যামিলিয়াল কারণ তো তারা নিয়ে জন্মাচ্ছে, সেগুলো আমরা ইভ্যালুয়েট করি। কিন্তু এই যে অ্যাকোয়ার্ড ফ্যাক্টরসগুলো, যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, বাকি অসুখগুলো বেড়ে যাওয়া, ডায়াবেটিস বাড়া, স্মোকিংয়ের হ্যাবিটের মধ্যে একটা আমূল পরিবর্তন হওয়া, আমাদের উইমেন স্মোকার্স কলকাতা শহরের সংখ্যা অনেক বেড়েছে আগের তুলনায় এবং রাদার মেনের সঙ্গে অলমোস্ট সমান। তো তাই জন্য আমাদের কিন্তু এই যে কতগুলো লাইফস্টাইল পরিবর্তন হয়েছে, এতে দেখা যাচ্ছে যে এই ধরনের লাইফস্টাইল রিলেটেড ডিজিজ যেমন স্ট্রোক, তার প্রবণতাও ইয়াং বয়সে বেড়েছে। ডাক্তারবাবু, এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আসি। স্ট্রোক হলে সেটা প্রাথমিকভাবে কোনো মানুষ বাড়িতে কারো যদি স্ট্রোক হয়, সেটা সে বুঝবেন কি করে এবং তৎক্ষণাৎ প্রাথমিক তার কর্তব্য কি হবে? তো স্ট্রোক বোঝার জন্য খুব সহজ একটা নিমোনিক আমাদের বিশ্ব স্ট্রোক সংস্থা দিয়েছেন, সেটা হচ্ছে বি ফাস্ট। বি মানে ব্যালেন্স। যে কোনো জিনিস যদি হঠাৎ করে হয়, যেমন বি মানে ব্যালেন্স, ব্যালেন্স যদি হঠাৎ করে আপনার অসুবিধা হয়। 2 নম্বর হচ্ছে ই মানে আই, হঠাৎ করে দৃষ্টিশক্তির অসুবিধা হয়। এফ মানে ফেস, হঠাৎ করে মুখ বেঁকে যায়। এ মানে আর্ম, হঠাৎ করে হাত বা পা কমজোর বা অবশ বোধ হয়। এস মানে স্পিচ, হঠাৎ করে যদি কথোপকথন অসুবিধা হয়, কথা জড়িয়ে যায় বা কথোপকথন বুঝতে অসুবিধা হয়। তাহলে টি মানে টাইম, সময় নষ্ট না করে আপনি নিকটবর্তী স্ট্রোক সেন্টার বা স্ট্রোক চিকিৎসকের কাছে পৌঁছান। তাহলে বি ফাস্ট নেমোনিকটা আপনাকে মনে রাখতে হবে। সবকটার আগেই মনে রাখতে হবে যে এটা হঠাৎ যদি হয়, আমাকে স্ট্রোক সন্দেহ করে রুল আউট করতে হবে। এমন নয়, আপনি বলতেই পারেন যে ব্যালেন্সের সমস্যা হলেই কি স্ট্রোক, তা কিন্তু বলছি না। কিন্তু ব্যালেন্সের হঠাৎ সমস্যা হলে স্ট্রোক একটা ইম্পর্টেন্ট কারণ, সেইটা বলছি। তাই জন্য বি ফাস্ট নেমোনিক দিয়ে আমরা মানুষকে সচেতনতার জন্য এটা সাহায্য করে যে এই সিমটমসগুলো লক্ষ্য করলে আপনারা সঙ্গে সঙ্গে স্ট্রোক রুল আউট করার জন্য যেন সময় নষ্ট না করে নিকটবর্তী স্ট্রোক হাসপাতাল বা স্ট্রোক চিকিৎসকের কাছে পৌঁছান। প্রথমে একেবারে প্রাথমিক কাজ হচ্ছে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু একটা টার্ম বা একটা শব্দবন্ধ খুব প্রচলিত এই ক্ষেত্রে, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ার সম্পর্কে একটু যদি জানান যে এই গোল্ডেন আওয়ার আদতে কি এবং এর গুরুত্ব স্ট্রোকের ক্ষেত্রে, স্ট্রোকের রোগীর ক্ষেত্রে কতখানি? হ্যাঁ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওই যে বললাম বি ফাস্টের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ যে নেমোনিকের মধ্যে আমরা টিটা ইউজ করেছি, টাইম। স্ট্রোক একটা সময় নির্ভরশীল চিকিৎসা। কেন সময় নির্ভরশীল? কোনো না কোনো ধমনী
ধমনী আটকে গেছে এবং সেই ধমনী থেকে ব্রেনের যে রক্ত সরবরাহ হচ্ছে সেটা হচ্ছে না। অতএব যত শীঘ্র আপনি ওই ধমনীটাকে আবার খুলে ফেলতে পারবেন, তত শীঘ্র আপনি ওই ব্রেনের যে কোষগুলো নষ্ট হচ্ছিল তাকে বাঁচাতে পারেন। যত দেরি করবেন তত বেশি আপনার কোষ নষ্ট হবে, তত বেশি আপনার মরবিডিটি এবং মর্টালিটি অতএব প্যারালিসিসের পরিমাণ বাড়বে। জেনে রাখবেন যে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মিনিটে প্রায় 2 কোটি ব্রেনের কোষ ড্যামেজ হতে থাকে পার্মানেন্টলি। সুতরাং প্রত্যেক মিনিটই এরকম সিমটম লক্ষণ করার পরে যদি স্ট্রোক হয় সেটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে গোল্ডেন আওয়ার কি? গোল্ডেন আওয়ার হচ্ছে সেই সময় যে সময়ের মধ্যে আপনি আসলে আপনাকে ধমনী খুলে দেওয়ার মতন ওষুধ দেওয়া সম্ভব। অতএব এই গোল্ডেন আওয়ারটা আগে ছিল 4.5 ঘন্টা, যখন আপনি স্ট্রোক হাসপাতাল বা স্ট্রোকের চিকিৎসকের বা হাসপাতালে পৌঁছলে ডাক্তারবাবুরা যদি মনে করেন এটা ক্লট বা রক্তের পিণ্ড দিয়ে আপনার ধমনী আটকে গেছে, এরকম ইসকেমিক স্ট্রোক হয়েছে, এবং আপনি যদি কতগুলো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেন, আপনাকে আপনার ভেনের মধ্যে একটি ওষুধ দেওয়া হতো, ক্লট বাস্টার। তো তাকে থ্রম্বোলিসিস প্রক্রিয়া বলা হয়। থ্রম্বো মানে ক্লট, মানে রক্তের পিণ্ড, লাইসিস মানে তাকে ভাঙা। অতএব আপনার রক্তের পিণ্ড যেটা ধমনী বন্ধ করেছে সেটাকে আবার ভেঙে দিয়ে রক্ত সরবরাহটাকে মানে আগের মতন ফিরিয়ে নিয়ে যাওয়া। এবার মনে রাখবেন যে সেইটা 4.5 ঘন্টা সময়সীমা আগে ছিল। এখন স্ট্রোক যত দিন গেছে আমরা স্ট্রোকের চিকিৎসাও আধুনিকতর হয়েছে। গোল্ডেন পিরিয়ডটাতে এখন শুধু থ্রম্বোলিসিস যে আমরা বলি তা নয়, আমরা থ্রম্বেক্টমি বলে একটা চিকিৎসা আছে, যাতে আমরা ধমনীটার মধ্যে, যেমন করে কার্ডিওলজিস্টরা হার্টের মধ্যে স্টেন্ট দিয়ে হার্টের ধমনীটাকে আবার খুলে ফেলতে পারেন, তেমনি এখানে আমরা ব্রেনের অ্যাটাক হলে ব্রেনের মধ্যে স্টেন্ট বা একটা সাকশন টিউব দিয়ে সেই রক্তপিণ্ডটাকে বার করে রক্ত সরবরাহ আবার আগের মতন করে দেওয়া সম্ভব হয়। এর গোল্ডেন পিরিয়ড বা এর টাইম লিমিটটা এখন চলে গেছে 24 ঘন্টা। অবশ্যই সবার ক্ষেত্রে নয়। যতটা বেশি আপনার ব্রেন বেঁচে থাকবেন, যতটা বেশি যে পরিমাণ ড্যামেজ আপনি প্রিভেন্ট করতে পারবেন, তত বেশি এই প্রক্রিয়ার ফলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। যত বেশি ড্যামেজ নিয়ে আপনি আসবেন, তত বেশি আপনার চিকিৎসার পরেও কমপ্লিকেশন এবং সুস্থ না হওয়ার পরিমাণের সংখ্যা বাড়বে। তার মানে গোল্ডেন পিরিয়ড যাই বলুক না কেন, মনে রাখবেন সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। যত কম ড্যামেজে আপনি ব্রেনের রক্ত নালীটাকে খুলতে পারেন, তত বেশি আপনার সম্ভাবনা, তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনযাপনে আপনি ফিরতে পারবেন। লক্ষণগুলো দেখলাম, কালকে সকালে আমি আউটডোরে যাব, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। যে মুহূর্তে, দিনে বা রাতে হোক, নিকটবর্তী স্ট্রোকের চিকিৎসক বা স্ট্রোক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে যাতে স্ট্রোকের চিকিৎসা পাওয়া যায় তার ব্যবস্থা করা আবশ্যক। ডাক্তারবাবু, এখানেই মানে স্ট্রোকের চিকিৎসা তো একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, একটা দীর্ঘদিন ধরে সেই চিকিৎসা হয়। প্রাথমিক স্তর থেকে একেবারে শুরুর সময় থেকে শেষ পর্যন্ত একটু ধাপে ধাপে আপনি চিকিৎসা পদ্ধতিটা যদি একটু বলেন। হ্যাঁ, তো এমন একজন রোগী যদি এরকম বিফাস্ট সিমটম নিয়ে আসে আমাদের হাসপাতালে, আগে ইমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ট্রেন্ড ইমার্জেন্সি পার্সোনাল যারা স্ট্রোকে ট্রেন্ড, সঙ্গে সঙ্গে তাকে একটা নির্ধারিত সময়সীমা আছে 10 মিনিটের মধ্যে পরীক্ষা করে আমাদের একটা কোড ব্রেন অ্যানাউন্স করতে হয়, যাতে করে যে টিম বা যে ডিপার্টমেন্ট এই চিকিৎসার সাথে জড়িত তারা সবাই সজাগ হয়ে যায়, যে কোনো সময়, দিন বা রাত, যে কোনো মুহূর্তে হোক না কেন। 2 নম্বর হচ্ছে যে সেইটা করতে করতেই সময় নষ্ট না করে এরম রোগীকে আমরা কিছু ইমেজিং এর জন্য পাঠাই, সিটি বা এমআরআই, ডিপেন্ড করছে কতটা দেরি করে বা কত তাড়াতাড়ি পেশেন্ট পৌঁছেছে। আমাদের স্ট্রোক প্রোটোকল আছে একটা, তাতে আমরা বুঝে যাই কোন ধমনী বন্ধ হয়েছে, কতটা ব্রেন নষ্ট হয়েছে। তো সেই দুটোর ওপর চিকিৎসা নির্ভর করে আমরা, কিন্তু যদি ব্লিড না হয় তাহলে আমরা এই থ্রম্বোলিসিস প্রক্রিয়া চালু করি, যদি 4.5 ঘন্টার মধ্যে হয়। এবং থ্রম্বোলিসিস মানে একটি ক্লট বাস্টার ওষুধ রক্তের ধমনীর মধ্যে, আইভির মধ্যে, ভেনের মধ্যে দেওয়া হয়, এবং সেটা ইমার্জেন্সি লেভেলেই স্ট্রোক নিউরোলজিস্টের তত্ত্বাবধানে করা হয়, তাতে করে ধমনী আবার খুলে দেওয়া সম্ভব হয়। যদি তাতে না খোলে এবং রোগীর যদি বড় রক্তের ধমনী বন্ধ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ক্যাথ ল্যাব, যেখানে আমাদের কার্ডিওলজিস্টরা হার্টের মধ্যে স্টেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, সেই রকম একটা ব্রেনের ক্যাথ ল্যাব আছে। সেই ক্যাথ ল্যাবে আমরা সঙ্গে সঙ্গে সেইটি
রেডি করে যদি দেখা যায় যে বড় ধমনী বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের কাজ হচ্ছে সেই ওই ধমনীটাকে ওই ক্যাথ ল্যাবেতে গিয়ে একটি ছোট ফুটোর মাধ্যমে ধমনীর মধ্যে ঢুকে স্টেন্ট বা সাকশন ক্যাথেটার দিয়ে সেই ধমনীটাকে পরিষ্কার করে দেওয়া। এই দুটো করার পর রোগীকে আইসিইউ বা স্ট্রোক বেডে রাখা হয়, যাতে মনিটর করা হয় এবং আমাদের রিহ্যাব সঙ্গে সঙ্গেই স্টার্ট হয়ে যায়, কারণ সেটিও স্ট্রোক চিকিৎসা বা স্ট্রোক হাসপাতালের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, রাদার 50% অর অলমোস্ট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আর আমাদের রিহ্যাবের মধ্যে 5টি শ্রেণী রয়েছে। একটি হচ্ছে মোটর রিহ্যাব, যাতে মাংসপেশি বা পাওয়ারের উন্নতি করানোর চেষ্টা করা হয়। একটি হচ্ছে ফাংশনাল রিহ্যাব, মানে লোকটি যে কাজ করে সেই দিকটা যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করা হয়। একটা হচ্ছে স্পিচ থেরাপি, যাতে কথোপকথন স্ট্রোকে এফেক্ট হয় সেইটা যাতে ফেরানোর চেষ্টা করা হয়। একটা হচ্ছে কগনিটিভ, মানে আপনার ব্রেনের মধ্যে কতগুলো স্মৃতিশক্তি বা মেন্টাল চেঞ্জেস কিছু হয় স্ট্রোকের পরে, কারণ আপনি জানেন মস্তিষ্কই হচ্ছে মনের আতুরঘর। তো তাহলে সেই ক্ষেত্রে মনের উৎপত্তি মস্তিষ্ক থেকে, মস্তিষ্কতে যদি ড্যামেজ হয় মনেও সমস্যা হয়। আর চতুর্থ হচ্ছে এই যে মনের সমস্যার জন্য কতগুলো সাইকিয়াট্রিক বা সাইকোলজিক প্রবলেম হয়, তার জন্য আমাদের সাইকোলজিক রিহ্যাব হয়। তো এই 5টা শ্রেণীর রিহ্যাব আমরা একই সাথে ডে 1-এ পেশেন্টকে স্টার্ট করার চেষ্টা করি। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট পরিষেবা, একটা হচ্ছে রিহ্যাব পরিষেবা। দুটোই কিন্তু স্ট্রোক হাসপাতালে সমানভাবে থাকতে হয়। কিছু কিছু পেশেন্ট থাকে যাদের এই প্রক্রিয়ার পরেও ব্রেনের অনেকটা ড্যামেজ অলরেডি আসার আগেই হয়ে গিয়ে থাকে। তাদের সঙ্গে সঙ্গে জীবন বাঁচানোর জন্য আমাদের নিউরোসার্জারি কলিগসদের সঙ্গে সঙ্গে ডেকে তারা খুলির একটা অংশতে একটা ফুটো করে ব্রেনের চাপটা যাতে ভেতরের দিকে না হয় সেইটা দিয়ে যাতে রোগীর জীবন বাঁচানো যায়, তাকে হেমিক্রেনিওটমি বলে বা হেমিক্রেনিওটমি বা ক্রেনিওটমি বলে, সেইটা করে রোগীর জীবন বাঁচানোর প্রক্রিয়া করা হয়। তবে এই যে রিহ্যাবের কথা আপনি বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই রিহ্যাবটা কতদিন পর্যন্ত চলে একজন? তো এইটার উত্তর ডিপেন্ড করছে হচ্ছে পেশেন্টের কতটা ব্রেন ড্যামেজ হয়েছে। সাধারণত যদি খুব কম ড্যামেজ হয়, আমরা যদি সঙ্গে সঙ্গে ধমনী খুলতে পারি, আমরা এমনও দেখেছি যে পেশেন্ট ওটি টেবিলেই হাত পা আবার নাড়াতে সক্ষম হয়েছে, সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে এবং স্বাভাবিক হয়ে হয়তো 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বাড়ি চলে গেছে। আমরা 3 ডে ডিসচার্জটাকে আমাদের বেস্ট রেজাল্ট কনসিডার করি, বা 2 ডে ডিসচার্জ। কিন্তু কিছু কিছু পেশেন্টস থাকে যাদের অলরেডি খোলার বা চেষ্টা করার আগেও বা অনেক সময় সম্পূর্ণ খোলা সম্ভব হয় না, ধমনী অনেকটা বন্ধ হওয়ার জন্য ব্রেনের অনেকটা ড্যামেজ অলরেডি হয়ে গিয়ে থাকে। এদের ক্ষেত্রে রিহ্যাব বা ফিজিওথেরাপি বা এই যে এতগুলো অংশ বললাম, সেগুলো সময় নির্ভরশীল করে কতটা ড্যামেজ, কোন কোন এরিয়া ড্যামেজ হয়েছে তার উপর। বিশেষ করে মনে রাখবেন, আপনার বাম দিকের মাথা আর ডান দিকের মাথা সমান নয়। বাম দিকের মাথা দিয়ে আপনি বোঝেন, ডান দিকের মাথা দিয়ে আপনি অন্যান্য ফাইনার ডিটেলস করেন। যদি বোঝার শক্তি চলে যায়, তাহলে যে লোকটি রিহ্যাব করাচ্ছে তার কমান্ডও আপনি ফলো করতে পারবেন না। অতএব যার বাম দিকের ধমনী বন্ধ হয় তার রিহ্যাবের রেজাল্ট এবং রিহ্যাবের টাইম ডিউরেশন অনেক বেশি হয়ে যায়। তার ক্ষেত্রে প্যারালাইসিসটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। অন দি আদার হ্যান্ড, ডান দিকের ব্রেনে সেই লিবার্টিটা থাকে, সেই পেশেন্টের রিহ্যাবের ডিউরেশনটা রিলেটিভলি কম লাগতে পারে অনেকটা ড্যামেজ হওয়া সত্ত্বেও, এবং সেই পেশেন্টের কিছু কগনিটিভ ডিসেবিলিটিস থাকা সত্ত্বেও পেশেন্টের স্বাভাবিক লাইফস্টাইলে ফেরার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে সেদের ক্ষেত্রে রিহ্যাবের টাইম ডিউরেশনটা কম লাগে। কিছু কিছু ক্ষেত্রে ইট মে টেক মান্থস, মেবি 6 মান্থস, কিছু কিছু ক্ষেত্রে ইট মে টেক আ ফিউ ডেজ। তো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন রোগীর স্ট্রোক হলো, সেই প্রথম স্ট্রোকের পরে আবার কি দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঝুঁকি থেকে যায়? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তো একবার স্ট্রোক হওয়ার পরে দ্বিতীয় স্ট্রোকের ঝুঁকি ডেফিনেটলি বেড়ে যায়। ইনফ্যাক্ট এগুলোর একটা টাইম ডিউরেশনও আছে। ধরুন প্রথম 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি, তারপরে 1 সপ্তাহের মধ্যে একটা হারে থাকে, তারপরে 1 বছর অবধিও সেটা বাকিদের থেকে বেশি থাকে। যত বছর যায় সেটা বাকিদের সঙ্গে সমসাময়িক হতে শুরু করে। আরেকটা বিষয় এখানে খুব জানার, প্রিভেনশনের পার্টে বলতে আমরা কি কি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করলে এই স্ট্রোকের ঝুঁকি সার্বিকভাবে এড়ানো যেতে পারে সেটা সম্পর্কে? হ্যাঁ, তো এইটা বলতে গেলে দুটো জিনিস, যেরকম আমরা রিস্ক ফ্যাক্টর আলোচনা করেছিলাম, যে উই আর বর্ন উইথ সামথিং উইচ উই ক্যানট চেঞ্জ। অতএব জেনেটিক অ্যান্ড ফ্যামিলিয়াল জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনার যদি ফ্যামিলিতে 2 বা তার বেশি প্রাথমিক রিলেটিভের মধ্যে স্ট্রোকের প্রবণতা দেখা যায়, অবশ্যই স্ট্রোক হাসপাতালে বা স্ট্রোকের ডাক্তারবাবুর কাছে একবার স্ক্রিনিং করান এবং রিস্ক ফ্যাক্টরগুলো গণনা করুন, যাতে করে আপনি অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরগুলোকে কম করতে পারেন এবং কিছু চেক আপ করে আপনি বুঝতে পারেন যে আপনার ধমনির কি অবস্থা।
দু নম্বর হচ্ছে যদি অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টরগুলো প্রিভেন্ট করা যায় তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি। অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টর আপনার সুগার থাকে, সুগারটা আপনি রেগুলার চেক আপ করান, সুগারের ওষুধ খান, কন্ট্রোলে রাখেন। দু নম্বর হচ্ছে প্রেশারটাকে একটা নিয়মিত পরিসংখ্যানের মধ্যে রাখার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে প্রেশার বা সুগারের জন্য মিষ্টি বা নুন খাওয়ার পরিমাণটাকে মাপুন বা আপনার ডাক্তারবাবু যেরকম বলেন সেই অনুযায়ী চলুন। 3 নম্বর হচ্ছে যে একটা অ্যাক্টিভ এক্সারসাইজ পূর্ণ জীবন, ওই যে বললাম সিডেন্টারি লাইফস্টাইল যতটা পারা যায়, ইভেন যারা সারাক্ষণ বসে কাজ করছে তারাও যদি মাঝখানে একটা ব্রেক নিয়ে একটা শর্ট এক্সারসাইজ বা একটা ওয়াকিং এক্সারসাইজও যদি করে, একটা হাঁটার রুটিনের মধ্যেও যদি থাকে তাহলে বেটার। হ্যাঁ, যদি আপনার পক্ষে স্মোকিং, আপনি যদি স্মোকার হন তাহলে অবিলম্বে ছাড়ার ব্যবস্থা করুন, কারণ খুব খারাপ অ্যাডিকশন এটি। যদি অ্যালকোহল থাকে সেটা নয়, খুব কম বা অলমোস্ট বন্ধ করতে পারলে ভালো হয়। পলিউশন আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এবং স্ট্রেস বা অ্যাংজাইটি যতটা পারেন, নাইট ডিউটি যতটা পারেন অ্যাভয়েড করা। কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু যতগুলো অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টর আমরা অ্যাভয়েড করতে পারবো তত ভালো। ডায়েটের ক্ষেত্রে বলতে চাই যে গ্রিন লিফি ভেজিটেবলস যতটা পারবেন রাখা, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, তেলের মধ্যে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড বা মোনো আনস্যাচুরেটেড এগুলোর সমান যদি সবকটার অলমোস্ট ইকুয়াল রেশিওতে থাকে তাহলে বেটার হয়। এবং যদি দেখা যায় যে আপনার অলরেডি আগে স্ট্রোক হয়ে গেছে তাহলে নিয়মিত স্ট্রোক চিকিৎসক বা কার্ডিওভাস্কুলার চেক আপের মধ্যে থাকা, কারণ স্ট্রোক যে শুধু স্ট্রোকেরই একটা রিস্ক বাড়ায় তা নয়, হার্ট অ্যাটাকের পরেও স্ট্রোকের রিস্ক বাড়ে, বা স্ট্রোকের পরেও হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে, তো একে অপরের সাথে সম্পর্কিত। সুতরাং ওভারঅল আপনার ভেসেলের কেয়ার নেওয়াটা জরুরি, এবং যে যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করেছি সেগুলো যতটা পারেন অ্যাভয়েড করুন। তো আরেকটা প্রশ্ন এখানে রয়েছে যে একজন স্ট্রোকের রোগী, যার স্ট্রোক হয়ে গিয়েছে, সে স্বাভাবিক জীবনে ফিরতে গেলে তার কি কি করণীয়, তাকে কি কি করতে হবে? কারণ যেহেতু তার একবার স্ট্রোক হয়েছে, সে এবার সুস্থ স্বাভাবিক জীবনে কিভাবে ফিরবে? তো এটার জন্যই ওই ফাংশনাল বা অকুপেশনাল থেরাপির ব্যাপারটা আমাদের ওই রিহ্যাবের মধ্যে আছে। তাদের কাজই হচ্ছে পেশেন্টকে তার যে ফাংশনালিটি, ধরুন আমার একজন স্ট্রোক রুগী ডান হাতে খালি কমজোরি নিয়ে এসছে, ওভারঅল দেখতে গেলে সে হেঁটে বেড়াচ্ছে, সে হয়তো বাকি সব কাজই করছে, কিন্তু ডান হাতের ফিঙ্গার গ্রিপের অসুবিধার জন্য সে হয়তো লিখতে পারছে না। তো যে অকুপেশনাল থেরাপিস্ট তার কাজ হচ্ছে যে ওই ফাংশনালিটিটাকে তাকে ফিরিয়ে দেওয়া যায়। তার জন্য অনেকগুলো জিনিস অ্যাসেস করতে হয়, যে তার কোন মাংসপেশিতে কমজোরি বা কোন গ্রুপ অফ মাংসপেশিতে কমজোরি হয়েছে, সেটা কি অনেক দিন হয়ে গেলে সেটা স্টিফ হয়ে গেছে কিনা। কিছু ক্ষেত্রে যদি স্টিফনেস বেশি থাকে, বোটক্স বলে একটা চিকিৎসা আমাদের রিহ্যাবে দেওয়া হয়, তাতে মাংসপেশিটাকে আবার লুজ করে আবার তার সাথে কিছু ব্যায়াম দেখিয়ে আমরা আগের মতন একটা ব্যালেন্সে ফিরতে পারি, যাতে সে পেনটা ধরে সে লিখতে পারে। এরকম একটা এক্সাম্পল দিলাম। তো এগুলো ভ্যারি করে। তো ওই অকুপেশনাল থেরাপির রোলটাই হচ্ছে তাকে তার ফাংশনালিটিতে ফেরানো। এর সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ির লোকের, কেয়ার গিভারের বলবো যে কোঅপারেশন, কারণ হাল ছেড়ে দিলে হবে না, কারণ এটা একটা লম্বা টানা প্রসেস। অনেক সময় স্ট্রোকের চিকিৎসা পরেও রুগী হয়তো হেঁটে যাচ্ছে বা সবকিছুই স্বাভাবিক করছে, কিন্তু তার মেন্টাল এমন চেঞ্জেস হয়েছে, তার সাথে বাড়ির লোকের মানে খাপ খাইয়ে ওঠাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। তো বাড়ির লোকেরও ডিপ্রেশন খুব কমন হয়। হ্যাঁ, তার হয়তো অ্যাঙ্গারটা অনেক বেড়ে গেছে। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। স্ট্রোকের পরে ডিপ্রেশনটাও খুব কমন, তো সেক্ষেত্রে এই ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে। তার উপর মানে তাকে অ্যাভয়েড করা, তাকে একটি অসুস্থ ব্যক্তির যেমন আমরা কেয়ার নিই, ঠিক এই মেন্টাল কেয়ারগুলোও নেওয়া জরুরি। আসলে স্ট্রোক কি, কেন হয়, স্ট্রোকের চিকিৎসা, তা স্ট্রোক প্রতিরোধ করতে আমরা কি করতে পারি, এবং একজন স্ট্রোক হয়েছে যার, সেই ব্যক্তি, সেই রোগী কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন, সেই বিষয়ে ডাক্তারবাবু আমাদের বিস্তারিত বললেন। আপনারা কিন্তু আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ডাক্তারবাবুর কাছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার প্রয়োজনীয় নানা তথ্য পাবেন এখানে। আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।